বাংলা ভাষা ও সাহিত্য অনুরাগী সুধীগণ, আমার বন্ধু ও সহকর্মীগণ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই অতিমারীর মহাসংকটে সবাই ভালো থাকুন এই কামনা করি। আজকের আমার আলোচ্য বিষয় বাংলা অলঙ্কারের রূপ ও রীতি। এই বাংলা অলঙ্কারের রূপরীতি আলোচনা করার আগে অলঙ্কার কি এবং অলঙ্কার শাস্ত্রে অলঙ্কারের ভূমিকা কি একটু বলে নেই কয়েকটা কথা। অলঙ্কার হলো, অলঙ্কারের ব্যুৎপত্তিগত অর্থ হলো অলম ক্রি ত। অলম শব্দের অর্থ হচ্ছে ভূষণ বা সজ্জা, যা অলঙ্কৃত করে, ভূষিত করে, সজ্জিত করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। রমণীদেহে অলঙ্কার তার সৌন্দর্য বৃদ্ধির সহায়ক হয়, তেমনি কাব্যদেহেও অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধির সহায়ক হয়ে ওঠে। এই প্রাচীন ভারতীয় সাহিত্যে অলঙ্কার নিয়ে নানা আলোচনা হয়েছে। অলঙ্কার শাস্ত্রে যেখানে কাব্যতত্ত্ব বিষয়টি আলোচনা করা হচ্ছে, সেখানে অলঙ্কারের ভূমিকা আছে। প্রাচীন ভারতীয় আলঙ্কারিক আচার্য ভামহ কাব্য কি বলতে গিয়ে বললেন, শব্দার্থ সহিত কাব্যম, অর্থোদিত শব্দ কাব্য। আরেকটু এগিয়ে গিয়ে আচার্য বামন বললেন, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, কাব্য অলঙ্কারের দ্বারা গ্রাহ্য হয়। সৌন্দর্যম অলঙ্কার, অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধির সহায়ক হয়। অর্থাৎ অলঙ্কার কাব্যদেহে খুবই গুরুত্বপূর্ণ। দেহাত্মবাদী আলঙ্কারিক যারা, তারা মনে করলেন। অবশ্য এর প্রতিবাদও ছিল। বিশ্বনাথ কবি আজ সাহিত্য দর্পণে দেখালেন যে একটিও অলঙ্কার নেই অথচ উৎকৃষ্ট কাব্য, আবার অনেক অলঙ্কার থাকা সত্ত্বেও উৎকৃষ্ট কাব্য নয়। এরপর অলঙ্কার শাস্ত্র বা কাব্যতত্ত্ব আরও অগ্রসর হয়েছে। বামন থেকে শুরু করে দণ্ডী, আনন্দবর্ধন, অভিনবগুপ্ত, এরা অনেক পথ হেঁটেছেন। এবং তারপরে রীতিবাদী তত্ত্ব এসেছে, বলেছেন রীতির আত্মা কাব্যস্য, কাব্যে লাবণ্যের প্রসঙ্গ এসেছে। তারপরে ব্যঞ্জনা এসেছে, যা বাচ্যার্থকে ছাড়িয়ে যায়, সেখানে বলা হচ্ছে ব্যঙ্গার্থ সহিতও কাব্য। বিশ্বনাথ কবিরাজ বললেন ধ্বনির আত্মা কাব্যস্য, ধ্বনি কাব্যের আত্মা, সে ধ্বনি রসের ধ্বনি। এখানে অলঙ্কার শাস্ত্রে ধ্বনিবাদী তত্ত্ব আলোচনা করতে আমি আসিনি। আমার বিষয় হচ্ছে অলঙ্কার। বামনের কাছে আবার ফিরি। তিনি যেখানে বললেন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, কাব্য অলঙ্কারের দ্বারা গ্রাহ্য হয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে। রমণীদেহের অলঙ্কার যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, কাব্যদেহ অলঙ্কার তার সৌন্দর্য বৃদ্ধি করে। তবে এই কথাও ঠিক যে অলঙ্কার অনেকটাই আরোপিত ধর্ম। দেখা যায় প্রাচীন ভারতে থেকে শুরু করে আধুনিক ভারতের সব সাহিত্যে এবং বিশ্ব সাহিত্যেও অলঙ্কারের একটা খুব বড় ভূমিকা রয়েছে। প্রাচীন বাংলা ভাষা এবং আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যে অলঙ্কারের একটা বিশাল গুরুত্বপূর্ণ তাৎপর্যময় আধিপত্য রয়েছে। আধুনিক যুগেও তাই। আধুনিক যুগের কাব্য সাহিত্যে একেবারে মধুসূদন, রবীন্দ্রনাথ এবং আধুনিক যুগের কবিরাও অলঙ্কারের নানা বৈচিত্র্য সৃষ্টি করেছেন নানাভাবে। এবং সবথেকে বড় কথা, শুধু কাব্যে নয়, গদ্যেও অলঙ্কৃত হয়েছে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এবং এ যুগের সমস্ত লেখক অলঙ্কৃত বাক্য ব্যবহার করেছেন। এই ভূমিকার পর আমি আমার বিষয়ে যাই, অলঙ্কারের, বাংলা অলঙ্কারের রূপ ও রীতি। বাংলা অলঙ্কারের প্রধান দুটি শ্রেণী, শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। শব্দকে নিয়ে যে অলঙ্কার, শব্দকেন্দ্রিক যে অলঙ্কার, সেটি শব্দালঙ্কার। এখানে শব্দ মুখ্য, অর্থ গৌণ। আর অর্থকেন্দ্রিক যে অলঙ্কার, অর্থ যেখানে মুখ্য, শব্দ গৌণ, সেখানে অর্থালঙ্কার।
শব্দালঙ্কারের আমি 4টি বিশিষ্ট অলঙ্কার নিয়ে আলোচনা করব আজকে এই স্লটে। শব্দালঙ্কারকে শব্দালঙ্কারের ক্ষেত্রে প্রথমেই আসবো অনুপ্রাসের ক্ষেত্রে। অনুপ্রাস অলঙ্কার, তারপরে আসছি যমক, তারপরে শ্লেষ, তারপরে বক্রোক্তি। অনুপ্রাস কথাটার অর্থ হলো মিল। কাব্যে বা কবিতায় মিল একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন মধ্যযুগে বাংলা কাব্যে তো ছিলই, এ যুগের বাংলা কাব্যেও মিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও মধুসূদন এর অমিত্রাক্ষর ছন্দ এবং গদ্যছন্দ, পরবর্তীকালে গদ্যছন্দ আসার ফলে এই মিলের বিষয়টি একটু গৌণ হয়েছে, কিন্তু মিল আছে। মিলই কাব্যকে কাব্য করে, এটা একটা বলা যায়। অনুপ্রাস হলো বর্ণে বর্ণে, বর্ণগুচ্ছে বর্ণগুচ্ছে অথবা ধ্বনিগুচ্ছে বা ধ্বনিতে পরস্পর যে মিল, একই বর্ণ বা একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যখন বারবার ব্যবহার করে কাব্য সৌন্দর্য সৃষ্টি করা হয়, কাব্য মাধুর্য সৃষ্টি করা হয়, শ্রুতি মাধুর্য সৃষ্টি করা হয়, তখন অনুপ্রাস অলঙ্কার হয়। একই বর্ণের ব্যবহার, একটা উদাহরণ দিই। কুলায়ে কাঁপিছে কাতর কপত। লক্ষ্য করলে দেখা যাবে ক এই বর্ণটা 4 বার উচ্চারিত হয়েছে এবং অসাধারণ ধ্বনি সাম্য, ধ্বনি সৌন্দর্য সৃষ্টি করেছে। অনুপ্রাস অলঙ্কারকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। যদিও শ্যামাপ্রসাদ চক্রবর্তী অনুপ্রাস অলঙ্কারকে 3 ভাগে ভাগ করেছেন: অন্ত, ছেক, বৃত্তি। এই 5 প্রকার অনুপ্রাস অলঙ্কার হলো ছেকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, অন্তানুপ্রাস, শ্রুত্যানুপ্রাস, লাটানুপ্রাস। ছেকানুপ্রাস, ছেক শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত বা বিদগ্ধ। অনেকেই মনে করেন এটা পণ্ডিতদের অলঙ্কার। এই অনুপ্রাস অলঙ্কারে 2টি বর্ণ বা সংযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ, বিযুক্ত বা যুক্ত বর্ণ যখন 2 বার মাত্র ব্যবহার করা হবে, তখন ছেকানুপ্রাস অলঙ্কার হবে। যেমন ধরা যায় যে লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে। ওয়ায় ক এই যুক্ত বর্ণটি 2 বার উচ্চারিত হয়ে ধ্বনি সাম্য এবং ধ্বনি সৌন্দর্য সৃষ্টি করেছে। এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এই দন্তন্বয়ে ধ যুক্ত বর্ণটি 2 বার এখানে ব্যবহার করে একটা ধ্বনি সাম্য বা ধ্বনি সৌন্দর্য সৃষ্টি করেছে। এবার বৃত্তানুপ্রাস। বৃত্তের মতো বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার ঘুরে ফিরে আসবে, বারবার অনুরণিত হবে, যেন অনেকটা বৃত্তাকার পথে। উদাহরণ দিই: চলো চপলার চকিত চমকে করেছে চরণ বিচরণ। লক্ষ্য করা যায় চ এই বর্ণটা 6 বার উচ্চারিত হয়েছে, পর বর্ণটাও বারবার উচ্চারিত হয়েছে। এখানে এইভাবে ধ্বনি সৌন্দর্য সৃষ্টি হয়েছে। এছাড়াও আমি আগেই বলেছি কেতকী, কেশরে, কেশপাস্কর, সুরভি, এইটা প এখানে বর্ণটা বারবার উচ্চারিত হয়ে বৃত্তানুপ্রাস সৃষ্টি করেছে। এই বৃত্তানুপ্রাসের মধ্যেই আছে মালানুপ্রাস। একটা ফুলের মালায় ফুলগুলোকে যেমন পরপর সজ্জিত করা হয়, কোনো ফাঁক থাকে না, গেঁথে দেওয়া হয় সেগুলোকে, তেমনি এখানে বর্ণগুলোকে পরপর গেঁথে দেওয়া হয়েছে। চলো চপলা চকিতে চমকে করেছে চরণ বিচরণ, এখানে করিছে কথাটা ঢুকে গেছে, ফলে এখানে মালানুপ্রাস হয়নি। কিন্তু যখন আমি বলবো বাজিল বনে বাঁশের বাঁশরি, বনে বসে বাজাইছে বনবিহারী, দেখা যাচ্ছে বগুলো একেবারে পরপর থেকে গেছে, তাই এটা মালানুপ্রাস। এরপরে আমি চলে আসবো অন্তানুপ্রাসের ক্ষেত্রে। অন্তে মিল, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ অনুপ্রাস।
কবিতার চরণের অন্তে যে চরণান্তিক মিল, এটাই এখানে মূল বিষয়। এটা অন্তমিল। যেমন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। সমান পুণ্যবান এই দুটো দন্তন্য মিলিত হয়েছে, এখানে মিলে গেছে দুটি চরণে। অথবা সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। চুলে কুলে লয়ে কাটা মিলছে, এবং দেখা যাচ্ছে যে স্বরবর্ণ সহ ব্যঞ্জনবর্ণ। অনুপ্রাসের ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণটাই ধরে নেওয়া হয়, স্বরবর্ণ ধরা হয় না, কিন্তু স্বরবর্ণ দিয়েও অনুপ্রাস করা যায় এমন উদাহরণও আছে। যেমন ওই আসে ওই অতি ভৈরব হরসে, ওই ওই এই বর্ণটা দুবার উচ্চারিত হয়েছে। এরপরে শ্রুত্যানুপ্রাস। বর্ণগুলো এক নয় বা ধ্বনি এক নয়, কিন্তু শুনে মনে হচ্ছে একই রকম, শ্রুতি নির্ভর। এই শ্রুতি নির্ভর বলি এর নাম হচ্ছে শ্রুত্যানুপ্রাস। বর্গের পাশাপাশি বর্ণগুলো, একই বর্গের পাশাপাশি বর্ণগুলো, যেমন ক, খ, ত, থ, চ, ছ, এগুলোর মধ্যে একটা ধ্বনি সাম্য আছে। উচ্চারণের ক্ষেত্রে শ্রুতি সাম্য তৈরি হয়। যেমন আমি বলি, শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা। বারতা তয়াকা, কথা থয়াকা, ত থ এক বর্ণ নয়, কিন্তু শুনে মনে হচ্ছে একই রকম। এই যে শুনে মনে হচ্ছে একই রকম, তখন সত্যানুপাত হচ্ছে। আর একটা বলে নিই, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। আঁকা ক, আর পরের চরণে খ, মসি মাখা, ক আর খ এক বর্ণ নয়, কিন্তু শুনে মনে হচ্ছে একই বর্ণ। এটাই হচ্ছে শ্রুত্যানুপ্রাস। এবার আমি চলে আসবো লাটানুপ্রাসের ক্ষেত্রে। লাটানুপ্রাস একটু অন্য রকমের। এখানে বর্ণগুচ্ছ বা ধ্বনিগুচ্ছ তো থাকছেই। আমি শব্দের কথা ধরে নেব। দুটো শব্দকে ব্যবহার করা হচ্ছে, একই শব্দ একই অর্থ, কিন্তু এই দুবার ব্যবহার করার ফলে একটা তাৎপর্য বা গভীরতার জায়গা তৈরি হচ্ছে, ভাবের গভীরতা, তাৎপর্যের গভীরতা। যেমন আমি যখন বলছি গাছে ফুল, তখন একটি গাছে একটি ফুল। ফুলে অলি, একটি ফুলে একটি অলি। কিন্তু যখন বলছি গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল, তখন অনেক গাছে অনেক ফুল, অনেক ফুলে অনেক অলি, এটা একটা প্রকাশিত হচ্ছে। আর একটা উদাহরণ দিই, কালো সে যত কালোই হোক। দুটো কালোর মানে হচ্ছে কৃষ্ণবর্ণ, কিন্তু প্রথম কালো অপেক্ষা দ্বিতীয় কালোর গভীরতা অনেক বেশি। এটা হচ্ছে লাটানুপ্রাস। এরপরে আমি চলে আসবো যমক অলঙ্কারের ক্ষেত্রে। যমক শব্দটির অর্থ হল যুগ্ম, এক জোড়া। দুটি শব্দ একই শব্দ, কিন্তু তার অর্থ আলাদা, যখন বাক্যে বা কবিতার চরণে ব্যবহার করা হবে এবং তার দুটি অর্থই প্রকাশ পাবে, তখন সেটা হবে যমক অলঙ্কার। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে। দুটো ভারত, কিন্তু দুটো অর্থ আলাদা। কবি ভারতচন্দ্র, প্রথম ভারত দ্বারা কবি ভারতচন্দ্রকে বোঝানো হচ্ছে, দ্বিতীয় ভারতের দ্বারা ভারতবর্ষকে বোঝানো হচ্ছে। কবি ভারতচন্দ্র রায় ভারতবর্ষে খ্যাত তার কবিত্বের গুণে। এই যমক অলঙ্কারকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে, চারটি শ্রেণী: আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক, সর্বযমক। আদ্য যমকে যমকের শব্দ আদিতেই থাকে, প্রথমেই থাকে বাক্যের। যেমন ভারত, এটাই বলছি, ভারত ভারত খ্যাত আপনার গুণে, এখানে যমকের শব্দটি প্রথমেই আছে। আর একটা বলি, জীবে দয়াতব পরম ধর্ম, জীবে দয়াতব কই। জীব দিয়ে শুরু হয়ে একটা দিবস মাঝখানে চলে গেছে বাক্যের, তাহলেও এটা আদ্য যমকের মধ্যেই পড়ে। এখানে জীব হচ্ছে প্রাণী, আর জীব হচ্ছে শ্রীজীব গোস্বামী, একজন বৈষ্ণব। কালিদাসের ত্রিরত্ন কবিতায় সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে একথা বলেছেন যে প্রাণীকে দয়া করা বৈষ্ণবের ধর্ম, তাহলে শ্রীজীব গোস্বামী তাদের শিষ্য, তাকে দয়া তিনি করলেন না। এবারে মধ্য যমক।
মুদ্রাঙ্কে দেখা যায় যে যমকের যে দুটি শব্দ বাক্যের মধ্যে থাকে, কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি, রবীন্দ্রনাথের পুরাতন নৃত্য কবিতা থেকে নেওয়া হলো। দুটো বসন্ত, চির বসন্ত, বসন্ত ঋতু, ঋতুরাজ, আর আমি বসন্তে মরি, আমি বসন্ত রোগে মরছি। যত দাও কর করে না লব, যতই কর দাও না কেন, কর মানে শুল্ক, হাতে নেব না। এখানেও মতো জমক হয়েছে। অন্তজমক, চরণের শেষে এই জমকের শব্দ দুটো থাকবে, দুটি চরণ বা দুটি লাইনের শেষে হতে পারে, বা একই চরণেও হতে পারে। যেমন আটপনে আনিয়াছি আদসের চিনি, অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি। প্রথম চরণে চিনি শব্দটার অর্থ হচ্ছে মিষ্ট পদার্থ, সুগার। আর দ্বিতীয় চরণে চিনি শব্দের অর্থ হচ্ছে আমি জানি, আর আই নো ইট। আটপনে আদসের চিনি কিনে নিয়েছি, সবাই দোষারোপ করছে, আমি আমার ভাগ্যকে জানি। এটা হচ্ছে অন্তজমক। এবার সর্বজমক, এটা খুব মজার ব্যাপার যে যমকের শব্দ দুই এবং তার বেশি হতে পারে, মানে বাক্যের বা চরণের সব জায়গায় থাকবে। এটা হেঁয়ালির মতো বিষয়টা। হরির উপরে হরি, হরি বসে তাই, হরিরে দেখিয়া হরি, হরিতে লুকায়। হরি শব্দটা অনেকবার ব্যবহার করা হচ্ছে। প্রথম হরির অর্থ হচ্ছে জল, দ্বিতীয় হরি পদ্ম, তৃতীয় হরি হচ্ছে ব্যাং, চতুর্থ হরি সাপ। জলের উপরে পদ্ম, পদ্মের উপরে ব্যাং বসে আছে, সাপকে দেখে ব্যাং জলেতে লুকাচ্ছে। এখানে হরিটা নানা অর্থে ব্যবহার করা হয়েছে, নানা বিভিন্ন জায়গায় বাক্যে। যমক অলঙ্কারের পর আমি আসবো শ্লেষ অলঙ্কারের ক্ষেত্রে। শ্লেষ অলঙ্কার, এখানে যমক যেমন দুটো শব্দ ছিল, দুটো আলাদা অর্থ। যমক শ্লেষ অলঙ্কারে সেখানে একটা শব্দ দুটো আলাদা অর্থ বাক্যে ব্যবহার করা হবে এবং দুটিরই অর্থ প্রকাশ পাবে শ্লেষ অলঙ্কারের ক্ষেত্রে। যেমন দেখো না কি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দের বীর শেষ রাগিনীর বিন, রবীন্দ্রনাথের লেখা কবিতা। পুরবী এটা একটা গানের সুর বা রাগিনী। রবি মানে সূর্য, সূর্য অস্তমিত হচ্ছে, শেষ বেলায় সন্ধ্যার প্রাক মুহূর্তে রাগিনীর সুর বাজছে, পুরবীর রাগিনী বাজছে। কিন্তু অন্য একটা অর্থ আছে। পুরবী রবীন্দ্রনাথের শেষ দিকের কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ তাই বলছেন যে দেখছো না আমার জীবনের বেলা শেষ হয়ে এলো, রবি হচ্ছে রবীন্দ্রনাথ, শেষ হয়ে এলো, তাই আমার পুরবীর কাব্যগ্রন্থর সুর বেজে উঠেছে। তাহলে এখানে পুরবীর দুটো অর্থ পাওয়া গেল, একটি গানের রাগিনী বা সুর, রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ, রবি হচ্ছে সূর্য, রবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে একটা শব্দের দুটো অর্থ এখানে আমরা পেলাম। যমক ওই শ্লেষ অলঙ্কারকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করব। একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ, একটা সভঙ্গ শ্লেষ। শ্লেষের শব্দটিকে যদি না ভেঙেই দুটো অর্থ পাওয়া যায়, এটা হচ্ছে অভঙ্গ শ্লেষ। যেমন আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে, এই গুণের শব্দটি কবি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী কালকেতুকে ছলনা করেছেন সুবর্ণ গদিকা রূপে। ধনুকের ছিলায় কালকেতু একটিও শিকার না পেয়ে সেই গোসাপ সুবর্ণ গদিকাকে গৃহে এনেছেন। সেই সময় ফুল্লরা ছিল না, যখন ফুল্লরা এসেছে, ফুল্লরা দেখছে ঘরের মধ্যে এক অসাধারণ সুন্দরী নারী বসে আছে। ফুল্লরা অবাক হয়ে তার পরিচয় জানতে চাইছে। তখন সেই নারী বলেছে, আছিলাম একাকে নিয়ে বসিয়া কাননে, আনিয়াছে তোর স্বামী বান্ধিনী যোগুনে। একা বনধারে বলেছিলাম, তোর স্বামী আমাকে নিজের গুণে বেঁধে এনেছে। দেবী ঠিক বলেছেন,
গুণের শব্দের অর্থ এখানে ছিলা, ধনুকের ছিলা। কালকেতু ধনুকের ছিলায় গোসাপটিকে বেঁধে নিয়ে এসেছে, কিন্তু ফুল্লরা সে অর্থ বোঝেনি। ফুল্লরা বুঝেছে যে তার স্বামী অতি বীর, সেই বীরত্বে মুগ্ধ হয়ে এই মেয়েটি তার সঙ্গে চলে এসেছে। এখানে গুণ হচ্ছে একটা চরিত্রের সুধর্ম, ভালো ধর্ম, তাহলে গুণ শব্দের দুটো অর্থ পাওয়া গেল এখানে। আরেকটা বলে নি, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। ভারতচন্দ্র আনন্দমঙ্গল কাব্য থেকে নেওয়া হলো। এখানে দেবী অন্নপূর্ণা হরিহরের বাড়ি গৃহ থেকে চলে যাচ্ছেন ভবানন্দের গৃহে। ভবানন্দের গৃহে যাওয়ার সময় গঙ্গা নদী পার হতে হবে। মাঝি ঈশ্বরী পাটনি সন্ধ্যাবেলা যখন দেবী নৌকা পার হবেন, কুলবধূ দেখে মাঝি বিস্মিত হয়েছে, তার পরিচয় জানতে চাইছে। একা দেখি কুলবধূ কে বটো আপনি? তখন দেবী বলছে এই পরিচয়। দেবী ঠিক বলেছেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, তার স্বামী সব দেবতার বড়, দেবাদিদেব মহাদেব। সিদ্ধিতে নিপুণ, তিনি জ্ঞানে নিপুণ, তিনি কোনো গুণ নাই তার, তিনি ত্রিগুণাতীত, সকল গুণের অতীত। আর তার কপালের ত্রিনেত্র থেকে অগ্নি নির্গত হয়ে মদনভস্য হয়েছিল। কিন্তু মাঝি বুঝছে অন্য কথা। সেই কল্যাণীর যুগে মাঝি বুঝতে পারছে, আহা এই কুলবধূর কি কষ্ট, এর স্বামী অতি বৃদ্ধ, অতি প্রাচীন, সে সিদ্ধি নেশা করে, নেশা পান করে, তার কোনো গুণ নেই, এমন লোকের কপালে আগুন। গ্রাম্য গালাগালাজ। তাহলে এখানে শব্দটা না ভেঙেই দুটো করে অর্থ আমরা পেয়ে গেলাম এবং বাক্যে প্রযুক্ত হলো অর্থ। এরপরে আমরা চলে আসবো সভঙ্গ শ্লেষের ক্ষেত্রে। সভঙ্গ শ্লেষ অর্থাৎ শ্লেষের শব্দটিকে ভাঙলে একটা অর্থ, না ভাঙলে আরেকটি অর্থ, ধাঁধার মতো পাওয়া যায়। বেশ মজার ব্যাপার এটা একটা। উদাহরণ দিচ্ছি যে পৃথিবী বড়দিনে ভেট কি এনেছো? ভেট মানে উপহার, কি এনেছো জিজ্ঞাসা করা হচ্ছে। যদি ভেট আর কি যোগ করে দিই তাহলে হয় ভেট কি, বড়দিনে ভেট কি এনেছো, উত্তরও হয়ে গেল, ভেট কি মাছ। পৃথিবীটা কার বশ? পৃথিবী কার বশীভূত জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু টা আর কার যোগ করে দিলে পৃথিবী টাকার বশ, পৃথিবী অর্থের বশীভূত। সীতার আর এক নাম জানো কি? সীতার আর এক নাম তোমার জানা আছে? জানো আর কি যোগ করে দিই, জানো কি, তার এক নাম জানো কি, পাওয়া গেল। খুব সুন্দর এখানে বিষয়টি একটি। এরপর আমি চলে আসবো বক্রোক্তি অলঙ্কারের ক্ষেত্রে। বক্রোক্তি মানে বাঁকা কথা, কথা বেঁকিয়ে বলা, ঘুরিয়ে পেঁচিয়ে বলা। অলঙ্কার শাস্ত্রে বক্রোক্তিবাদ একটি অধ্যায় আছে। তো বক্রোক্তি যেমন আমি বলছি, খুব সহজ করে একটু বলে নিই যে একটি ছেলে হয়তো পরীক্ষায় ফেল করেছে, আমি তাকে বক্রোক্তি করে বলছি যে কিরে পরীক্ষায় কি ফার্স্ট ডিভিশন পেলি? কেউ খেতে পায়নি, তাকে বলছি কি মুন্ডা মিঠাই খাওয়া হলো? একটু বেঁকিয়ে কথা বলা। বক্রোক্তি অলঙ্কারে দুটো ভাগ রয়েছে, কাকু বক্রোক্তি এবং শ্লেষ বক্রোক্তি। কাকু মানে কণ্ঠস্বর, কণ্ঠস্বরের ভঙ্গি এমন হবে যে যেটি ইতিবাচক শব্দ সেটি নেতিবাচক শব্দ হয়ে যাবে, যে নেতিবাচক শব্দ সেটি ইতিবাচক শব্দ হয়ে যাবে, বলার ভঙ্গিমার মধ্য দিয়ে, কণ্ঠস্বরের ভঙ্গিমার মধ্য দিয়ে। যেমন কে ছেড়ে পদ্মের পর্ণ, এর মানে দাঁড়াচ্ছে, ভাব দাঁড়াচ্ছে পদ্মের পর্ণ কেউ ছেড়ে না। কে না সুভাষচন্দ্র বসুর নাম শুনেছে, এর অর্থ হচ্ছে সবাই সুভাষচন্দ্র বসুর নাম শুনেছে, না থেকে হ্যাঁ বাচক শব্দে চলে আসছে। বা আমি যখন বলবো তুমি কি এটা জানো না, তোমার কি জানা নেই, তখনই তোমার জানা আছে। শ্লেষ বক্রোক্তি আরও গুরুত্বপূর্ণ, শ্লেষের সঙ্গে যোগ আছে। এখানে বক্তা শ্রোতা দরকার, অর্থাৎ একজন প্রশ্ন করছে একজন উত্তর দিচ্ছে, এরকম একটা হলে ভালো হয়। এখানে এমনভাবে বক্তা বলছে শ্রোতা তার অন্য মানে করছে, দুটো মানেই হয়। সুকুমার রায়ের
অবাক জলপান থেকে আমি বলি, সেখানে একজন পথিক তৃষ্ণার্ত, সে আরেকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বলছে, মহাশয় কোথায় একটু জল পাই বলতে পারেন? যে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো সে উত্তর দিচ্ছে, এখন জল পাইয়ের সময় নয়। তাহলে প্রথম ব্যক্তি তৃষ্ণার জল কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করলো, আর দ্বিতীয় ব্যক্তি যে উত্তর দিল সে জলপাই নামে একটি ফলের কথা ধরে নিল। অর্থাৎ এখানে সেই খানিকটা সভঙ্গ শ্লেষের মতো হয়ে গেল। আর একটা উদাহরণ দিই। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছে, প্রথম ব্যক্তি বলছে, মহাশয়ের একটু পানাসক্তি আছে। এখানে তিনি মদ্যপানের কথা বলেছেন, পানে আসক্তি আছে, কিন্তু যাকে বলা হলো সে ধরে নিচ্ছে অন্য কথা। সে বলছে, হ্যাঁ আমার পানে একটু আসক্তি আছে, অর্থাৎ আমি পান খাই। এখানে পান হচ্ছে তাম্বুল। প্রকাশককে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে বা পুস্তক বিক্রেতাকে জিজ্ঞাসা করছে যে বই কাটছে কেমন? প্রকাশক বা পুস্তক বিক্রেতা উত্তর দিচ্ছে, কাটছে পোকায়। দুটো অর্থ ভিন্ন হয়ে গেল। এমনি অর্থের পার্থক্য হয়ে যাচ্ছে, বোঝার বোধগম্যতার পার্থক্য হয়ে যাচ্ছে, তখন শ্লেষ বক্রোক্তি অলঙ্কার হচ্ছে। শ্লেষের সঙ্গে একটা যোগসূত্র আছে। এই চারটি প্রধান শব্দালঙ্কার নিয়ে আলোচনা করলাম আজকের স্লটে। আবার আগামী কোনো স্লটে বা দিনে আমি এসে আপনাদের কাছে অর্থালঙ্কারের রূপরীতি সম্পর্কে আলোচনা করবো, এই আশা রেখে আজ শেষ করছি। নমস্কার।